প্রত্যেক বছর আমরা 15ই আগস্ট সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালন করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ইন রিয়েলিটি 15th আগস্ট 1947 আমাদের দেশ স্বাধীনতাই পায়নি, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা মোটেও পায়নি। যেটা হয়েছিল সেটা ব্রিটিশ পার্লামেন্টে একটা বিল পাশ হয়ে সেটাতে তখনকার দল, রাজনৈতিক দল কংগ্রেস এবং মুসলিম লীগ এবং ইংরেজদের সঙ্গে চুক্তি মতে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ব্রিটিশ পার্লামেন্ট পাসড ইন দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট। সেই শর্তে অনুযায়ী 14ই আগস্ট 1947 সালে মুসলিম লীগের অনুযায়ী এবং কংগ্রেসের সঙ্গে চুক্তি যেটা হয়েছে তার অনুযায়ী দেশটিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুসলিম ইন্ডিয়া, দ্যাট ইজ পাকিস্তান, আর একটা হিন্দু ইন্ডিয়া, যেটা হচ্ছে হিন্দুস্তান। এখানে এই প্রসঙ্গে ডিটেলসে পরে আসব, কারণ এখানে একে এক ধরনের গাদ্দারি বলা হয়ে থাকে। স্বাধীনতা সংগ্রাম এমন জায়গায় চলে গেছিল, দেশ অবধারিত স্বাধীনতা পেত। ব্রিটিশদের তখন পেটানো শুরু হয়ে গেছিল। আপনারা হয়তো পরে আসবো যে 1945 সালে যে ফেব্রুয়ারি মাসে যেটা আমাদের নেভাল যে মিউটিনি হয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে বিচার হয়েছিল রেড ফোর্টে, তার পরিপ্রেক্ষিতে এবং স্বাধীনতা সংগ্রামীদের বিপুল প্রেশারের ফলে অবধারিত স্বাধীনতা বা ইন্ডিয়ান ফ্রিডম হয়ে যাচ্ছিল। সেইটাকে আটকাবার জন্যে কংগ্রেস এবং মুসলিম লীগ ব্রিটিশদের তৈরি, আমরা বলে রাখা দরকার, কংগ্রেস কিন্তু অক্টেভিয়ান হিউম, যিনি তৈরি করেছিলেন 1889 সালে, যাতে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য কায়েম থাকে, তাদের শাসনটা বিরুদ্ধে যাতে এরকম 1857 মতো রিভোল্ট না হয়। এগুলো আরও ডিটেলসে আসবো পরে। তাই কংগ্রেস তারা সৃষ্টি করেছিল একে প্রোটেক্ট করার জন্য, তো অর্থাৎ ব্রিটিশ ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। তো আমাদের এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী, সেই শর্ত অনুযায়ী 14ই আগস্ট পাকিস্তান হয়, এবং সেই 14ই আগস্টেরই মাঝরাত্রে আফটার 12 o'clock, যেটাকে বলা হয়ে থাকে, বলছি আমরা 15ই আগস্ট, কিন্তু 14ই আগস্টেরই মাঝরাত্রে ভারতবর্ষকে স্বাধীন বলে ঘোষণা করা হয়। কিন্তু স্বাধীন ছিল না, হয়নি। ওটা ছিল যেটা ডোমিনিকান স্ট্যাটাস, অর্থাৎ করদ রাজ্য। সেটা কীরকম হবে? ইংল্যান্ডের রাজাই থাকবে আর দেশ শাসন করবে একটা মন্ত্রিসভা গঠন করে। সেটা কিন্তু ইলেক্টেড নয়, নিজেদের মধ্যে মিলিজুলি সরকার। সেটা ঠিক করে দিয়েছিল কারা? ওই কংগ্রেসের মধ্যে গান্ধী, নেহেরু এরা, এবং আমাদের সেখানে ছিলেন মাউন্ট ব্যাটেন, ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন, এবং জর্জ VI আমাদের রাজা ছিল। তখন প্রেসিডেন্ট বলে কিছু ছিল না। 1950 সাল অবধি ভারতের রাজা ছিলেন। বলছি আমরা, কিন্তু ভারত স্বাধীন হয়ে গেছে। কিন্তু জেনে রাখুন যে ষষ্ঠ জর্জ VI 1950 সাল অবধি আমাদের রাজা ছিলেন, ভারতবর্ষের রাজা। এবং নেহেরুর অনুরোধে মাউন্ট ব্যাটেন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তবে তিনি নিজে থেকেই 1949 সালে যে কোনো কারণে তিনি ভারত ছেড়ে চলে যান। সেই সময় তার বদলে তখন ওই ভাইসরয় গভর্নর জেনারেলের কাজ চালিয়ে যান 1950 সাল অবধি রাজা গোপালাচারী। সুতরাং বলতেই হচ্ছে যে না, 1947 সালের 15ই আগস্ট কোনোভাবে ভারতবর্ষ স্বাধীন হয়নি, এবং কোনো ইলেকশনও হয়নি। 1952 সালের প্রথম ইলেকশন হয়, যখন রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হয়। সুতরাং এগুলো সম্পূর্ণ মিথ্যা যে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। ইট ইজ এ ড্যাম লাই। এবং এ প্রসঙ্গে আরও কয়েকটা কথা জানা দরকার। আমি ডিটেলসে আরও পরে আসবো, কী কী বিশ্বাসঘাতকতার মাধ্যমে
কীভাবে রেড ফোর্টে যে আইএনএর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বা আজাদ হিন্দ ফৌজের বিচার হয়েছিল এবং তার ফলে যে রিভোল্ট হয়েছিল সেগুলো পরে আসবো, ব্রিটিশকে তখন মেরে তাড়াচ্ছিল। সেইটাকে আটকাবার জন্যে গান্ধীজি এবং কংগ্রেস তাদের সৃষ্টি, অর্থাৎ আমরা বললাম অক্টেভিয়ান হিউম, যিনি কংগ্রেস সৃষ্টি করে দিয়েছিলেন ইংরেজদের স্বার্থ রক্ষার জন্যে, তাঁরই তাবেদার হিসেবে গান্ধীজি এবং তথা নেহেরু কংগ্রেস এবং মুসলিম লীগ সেটাকে তাদেরকে সুবিধা করে দিয়েছে যাতে স্বাধীনতাটা না হতে পারে এবং যে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে হচ্ছিল সেটা জায়গায় হতে না পারে সেটাকে আটকে রাখার জন্যে। এবং কী কী শর্তে নিয়েছে এর মধ্যে লেখা আছে, ইংরেজদের অনেক শর্ত দিয়ে আছে, আমরা যতদূর জেনেছি, কিন্তু ডিটেলস আমরা জানি না। এগুলো আমাদের জানা দরকার যে কী কী ডিটেলস তারা কী কী শর্তের বিরুদ্ধে জোরে করেছে এবং দেশের সেইখান থেকেই ধ্বংসের শুরু বলা যেতে পারে। এ প্রসঙ্গে বলা দরকার যে তাহলে যদি স্বাধীনতা বলে হয়ে থাকে, যদি মিথ্যা কথা বলাটা মিথ্যাটাকেই সত্য যদি ধরে নিই, তাহলে শুনে রাখুন যে 1947 সালে চিফ অফ আর্মি কিন্তু ভারতীয় কেউ ছিল কি না, সম্পূর্ণ যদি বলে থাকে কেউ মিথ্যা, ড্যাম লাই। জেনারেল রবার্ট লকহার্ট ছিলেন 1947 থেকে 1947 অবধি চিফ অফ আর্মি। হি ওয়াজ এ ব্রিটিশ, হি ওয়াজ ফ্রম ইংল্যান্ড। সেকেন্ড 1947 যখন চলে যান রবার্ট লকহার্ট, স্যার রবার্ট লকহার্ট, তখন জেনারেল স্যার রায় বুচার 1947 থেকে 1949 অবধি ছিলেন চিফ অফ আর্মি। এবং এয়ার মার্শাল অর্থাৎ যে এয়ারফোর্সকে চিফকে ছিলেন স্যার থমাস, 15 আগস্ট যখন স্বাধীনতা বলছি তখন থেকে ফেব্রুয়ারি 1950 ছিলেন এয়ার মার্শাল, চিফ অফ এয়ার স্টাফকে ছিলেন স্যার থমাস এয়ার মার্শাল। এবং 1950 সালে তিনি চলে যাওয়ার পর চিফ অফ এয়ার স্টাফ হন এয়ার মার্শাল স্যার রোনাল্ড চ্যাপম্যান। তিনিও কিন্তু ভারতীয় নন। তিনি 1950 সালের ফেব্রুয়ারি থেকে 1951 সালের ডিসেম্বর অবধি তিনি ছিলেন চিফ অফ এয়ার ফোর্স, এয়ার মার্শাল। এবং এয়ার চিফ মার্শাল তিনি চলে যাওয়ার পর 1951 সালের ডিসেম্বরে তার পরিবর্তে স্থলাভিষিক্ত হন এয়ার মার্শাল জেনারেল জেরাল্ড গিবস। এয়ার মার্শাল জেরাল্ড গিবস 1951 সালের ডিসেম্বর থেকে 1954 সালের 31 মার্চ অবধি তিনি ছিলেন চিফ অফ এয়ার স্টাফ, এয়ার মার্শাল। তাহলে কীভাবে তারা ভারত স্বাধীন হলো এটাও ভাবার দরকার আছে। এই তথ্যগুলো জানা দরকার, যেগুলো আমাদের কাছে জানানো হয় না, মিথ্যা তথ্য দেওয়া হয়, ভুল পথে চালিত হয়ে থাকে। আরও বলি, শুধু আর্মি নয়, আর্মি, নেভি, এয়ারফোর্স, এইটাই মিলে চলে দেশের ডিফেন্স। তাহলে নেভিটা জানা দরকার। নেভি কি ইন্ডিয়ান ছিল? না, এটাও মিথ্যা। রিয়ার অ্যাডমিরাল JTS হল ছিলেন 1947 সালের 15 আগস্ট থেকে 14 আগস্ট 1948 ছিলেন চিফ অফ নেভি রিয়ার অ্যাডমিরাল JTS হল। এবং 1948 সালে 14 আগস্ট JTS হল চলে যান, তার বদলে স্থলাভিষিক্ত হন নেক্সট চিফ অফ নেভি হন অ্যাডমিরাল স্যার এডওয়ার্ড প্যারি। তিনি স্যার এডওয়ার্ড প্যারি ছিলেন চিফ অফ নেভি আগস্ট 15, 1948 থেকে অক্টোবর 13, 1951। কিন্তু তখন আমরা বলছি নাকি ভারত স্বাধীন, তাই আমাদের জানা দরকার উনি যখন চলে যান স্যার এডওয়ার্ড প্যারি 1951 সালের অক্টোবরে, তার বদলে স্থলাভিষিক্ত হন চিফ অফ নেভি হিসেবে অ্যাডমিরাল স্যার মার্ক পিজে। 21 জুলাই থেকে 1955 অবধি ছিলেন স্যার মার্ক পিজে চিফ অফ নেভি অ্যাডমিরাল। ঠিক তিনি যেন চলে যান, তারপরেও 1955 সালের 22 জুলাই আবার এলেন কে? উনি ছিলেন
21শে জুলাই 1955 ফিরে যান মার্ক পেজে। তার বদলে এলেন ভাইস অ্যাডমিরাল স্যার স্টিফেন কার্লিন। স্যার স্টিফেন কার্লিন তিনি 22শে জুলাই 1955 সালে স্থলাভিষিক্ত হলেন ভাইস অ্যাডমিরাল হিসেবে, এবং তিনি ছিলেন 21 অর্থাৎ 21শে এপ্রিল 1950 অবধি চিফ অফ নেভি ছিলেন। আর আমাদের প্রথম ইলেকশনই হয় 1952-তে, তাই কখনোই 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা যতই পালন করি ওই স্বাধীনতা বলে এত বছর 75 বছর অমুক অমুক অমৃত সব নানা রকম বলছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আর এটাও বলা আছে, এটা আমি যে স্বাধীনতা হয়নি আমি বলে নয়, শুধু যে গান্ধীজি এবং কংগ্রেস তো আপনারা জানেন নিশ্চয়ই, যেটা বললাম, তারা ব্রিটিশ ইন্টারেস্ট দেখার জন্যই ভারতের সর্বনাশ করে দিয়েছিল, ব্রিটিশ ইন্টারেস্ট দেখার জন্যে। আর কী কী শর্তে যে স্বাধীনতা দিয়ে গেছে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়ে, সেগুলোও জানা দরকার প্রত্যেকে। এবং এটা ভারতবর্ষের ক্ষতিই করা হয়েছে। এবং গান্ধীজি নিজেও যে ব্রিটিশদের দালাল ছিলেন, এটা কিন্তু আমি বলছি বলে নয়, সুপ্রিম কোর্টের এক্স জাজ মার্কান কাটজিও বলে গেছেন। আপনারা দেখে নেবেন সেটা, এক্স জাজ অফ সুপ্রিম কোর্ট মার্কান কাটজিউ। তাই এগুলো সম্পূর্ণ মিথ্যা। আরও ডিটেলস আরও বিস্তারিত পরে আমি দিয়ে দেবো, যে কীভাবে স্বাধীনতাটাকে নষ্ট করে এবং হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে কিভাবে ডিস্ট্রয় করা হয় আমাদের এই ব্রিটিশদের তৈরি করা কংগ্রেস, মুসলিম লীগ এবং অন্যান্য দলগুলোকে পরিচালিত তারা করেছিল, যেটা মানুষের সর্বনাশ করে দেওয়া হয়েছে। 1947 সালের 14ই আগস্ট রাত্রি বলুন অথবা 15ই আগস্ট বলে মনে করুন, এটা একটা কালা দিবস, ভয়ঙ্কর দিবস। তাই আরও ডিটেলস আমাকে এটার পরে আরও যা যা বলার আমি পরে আরও তুলে ধরবো, যে কীভাবে দেশের সর্বনাশ করা হয়েছে। এবং আমাদের সকলকে বলবো যে আমরা যারা সচেতন মানুষ, তারা অন্তত বলুক, জানতে চাক যে কী শর্তে এই স্বাধীনতা হয়েছে। ইংরেজ যে 1947 সালে যে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে যে বিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেখানে কী কী শর্ত আছে সেটা সমস্ত পাবলিক লাইব্রেরিতে দিয়ে দেওয়া হোক গেজেটের মাধ্যমে। এই আবেদন রইল। আপনাদের সাথে পেতে চাই সবাইকে, যারা সুস্থ মস্তিষ্ক লোক, যারা এই ভারতকে ভালোবাসেন, তাদের প্রতি আমার প্রতি এই আবেদন রইল।